আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। থাম্বনেলে লেখা দেখে আপনাদের নিশ্চয়ই কিছুটা দ্বন্দ্ব আসছে মনে। দ্বন্দ্বটা এই জন্যেই যে ব্যাপারটা কি, ইসরায়েলের প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারের হুমকি, আবার তার সঙ্গে শেখ হাসিনা এবং মোহাম্মদ ইউনূসও গ্রেপ্তার হবেন। বাংলাদেশের বিরুদ্ধে মামলা ভারতের, তিনটি যেন কেমন উদ্ভট লাগছে না? কিন্তু এটা উদ্ভট নয়, সবগুলোই একই সুতোয় বাঁধা। আজকের প্রতিবেদন এই সুতো নিয়ে, এই সুতোয় যে কটা জিনিস বাঁধা আছে, দুটি বিষয় অন্তত এখানে বাঁধা। প্রথম ঘটনা, দুটো আলাদা দেশের আলাদা মানুষ নিয়ে আলোচনা, এবং দ্বিতীয় ঘটনা, ভারত নাকি বাংলাদেশের বিরুদ্ধে হেগ শহরের, নেদারল্যান্ডসের হেগ, সেই শহরের আন্তর্জাতিক বিচারালয় বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে মামলা করতে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। সামাজিক মাধ্যমে ঘুরে বেড়ানো এমন একটা উদ্ভট খবর থাকবে শেষে। প্রথম ঘটনায় আগে আসি। আগেই বলেছি, প্রথম ঘটনাটির কেন্দ্রে দুটি আলাদা দেশের আলাদা মানুষ আছেন। আলাদা দেশ, আলাদা মানুষ, কিন্তু বিষয়ের মধ্যে আছে অদ্ভুত মিল। আলোচনার একদিকে আছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট, আর অন্যদিকে আছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সহযোগী সাবেক পররাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এদের সঙ্গে আর যে নামটি আছে, শুনলে চমকে যাবেন, তার নামটাও থাম্বনেলে রেখেছি। তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের সঙ্গে এক সারিতে। কেন তার নাম? কারণ অভিযোগ তাদের একই রকমের, বলছি পরে। নেতানিয়াহুকে নিয়ে একটি খবর হয়তো আপনাদের অনেকের চোখে পড়েছে। খবরটি হলো, হাঙ্গেরির নবনির্বাচিত প্রধানমন্ত্রী পিটার ম্যাগিয়ার, তিনি দুদিন আগে বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হাঙ্গেরির মাটিতে পা রাখলেই তাকে গ্রেপ্তার করা হবে এবং তুলে দেয়া হবে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের হেফাজতে, আইসিসি। কেন এই কথা বললেন? কারণ আইসিসি বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট হলো বিশ্বের প্রথম স্থায়ী আন্তর্জাতিক ফৌজদারি আদালত, যা যুদ্ধ অপরাধ, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ ইত্যাদির নিষ্পত্তি করে। নেদারল্যান্ডসের হেগ শহরে এর হেডকোয়ার্টার। এই আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালেন্টের বিরুদ্ধে দায়ের করা গাজায় যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগকে প্রাথমিকভাবে গ্রহণযোগ্য বিবেচনা করে আইসিসি তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ইসরায়েল ও হাঙ্গেরি, এই দুই দেশই আইসিসি বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের মেম্বার। তাই আইন অনুযায়ী হাঙ্গেরিতে পা রাখলেই নেতানিয়াহু ও তার প্রতিরক্ষা মন্ত্রীকে গ্রেপ্তার করতে নিয়ম অনুযায়ী বাধ্য হাঙ্গেরি। প্রসঙ্গত, আগের প্রধানমন্ত্রী হাঙ্গেরির, যিনি সদ্য নির্বাচনে পরাজিত হয়েছেন, তার আমন্ত্রণে নেতানিয়াহুর সামনের মে-জুন মাসে হাঙ্গেরিতে যাওয়ার কথা আছে। কিন্তু নতুন প্রধানমন্ত্রীর এই হুঁশিয়ারির পর যেতে পারবেন কিনা সন্দেহ। যদি যান, তাহলে তাকে গ্রেপ্তার করার সাহস হাঙ্গেরি দেখাতে পারবে কিনা সেটাও দেখা যাবে। এটা তো গেল নেতানিয়াহু ও তার প্রতিরক্ষার ব্যাপার, মন্ত্রীর ব্যাপার। কিন্তু এই ঘটনার সঙ্গে শেখ হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পর্ক কোথায়? ডক্টর মোহাম্মদ ইউনূসেরই বা ওদের সঙ্গে একসাথে দাঁড়িয়ে থাকার সম্পর্কটা বা কি?
বলছি সেই সম্পর্কের কথা। দেখুন, আইসিসি ও আইসিজে, আইসিসি মানে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, আর আইসিজে মানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এই দুটোই জাতিসংঘের শাখা সংস্থা। আইসিসিতে ব্যক্তির অভিযোগে ব্যক্তির বিচার হয় ফৌজদারি আদালতের আইন মোতাবেক, আর আইসিজে বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে এক রাষ্ট্রের বিরুদ্ধে অন্য এক রাষ্ট্রের দায়ের করা মামলার বিচার হয়। অর্থাৎ আইসিসিতে আমি আপনি যে কেউ মামলা করতে পারি আমাদের কারোর বিরুদ্ধে, আবার ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে কিন্তু একটা দেশ, তারা মামলা করতে পারে। এই প্রসঙ্গে উঠে এসেছে ভারত নাকি বাংলাদেশের বিরুদ্ধে মামলা করছে, সেই প্রসঙ্গে পরে যাচ্ছে। নেতানিয়াহু ও তার মন্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছিল গাজায় যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের জন্য, সঙ্গে ছিল গাজায় গণহত্যার অভিযোগ। আইসিসির বিচারকরা এই অভিযোগের মধ্যে সারবত্তা খুঁজে পেয়েছেন এবং যাকে বলে রিজনেবল এভিডেন্স টু বিলিভ, সেগুলো পেয়েছেন এবং তারা সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা চালিয়ে যাওয়া যেতে পারে। 2024 সালের নভেম্বরে এই নেতানিয়াহু এবং তার মন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। বিচারকরা বলেন অভিযোগগুলোর পক্ষে রিজনেবল গ্রাউন্ডস বা যুক্তিসঙ্গত ভিত্তি আছে, তাই গ্রহণ করা হয়েছে মামলা। মামলার বিবরণ 2024 সালের 20 মে আইসিসি প্রসিকিউটর যারা মামলা করে তারা পরোয়ানার জন্যে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করেন। 21 নভেম্বর 2024, মানে 2-3 মাস পরেই, মাস চারেক পরেই প্রি ট্রায়াল চেম্বার তারা পরোয়ানা জারি করে, কাগজপত্র নথিপত্র সব দেখে। কিন্তু অভিযুক্তদের আদালতের হেফাজতে না আনা যাওয়ার ফলে বিচার শুরু হয়নি। আসামিদের তো হাজির করতে হবে। এটা তো আর এমন নয় যে বাংলাদেশে ক্রাইম ট্রাইব্যুনালে শেখ হাসিনা হাজির নন তবু তার বিচার হয়ে গেল, সেখানে তা হয় না। আইসিসি কাউকে দোষী সাব্যস্ত করার আগে পরোয়ানা জারি করে, তারপর বিচারকদের কাছে যদি যুক্তিসঙ্গত ভিত্তি থাকে তাহলেই পরোয়ানা জারি হয়। এরপর তাকে সেখানে হাজির করে তার বক্তব্যটা শোনা হয়। এবার আসি এবং তারপরে বিচার প্রক্রিয়া চলতে থাকে। এবার আসি নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে অভিযোগে। আদালত বলেছে গাজায় তাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগের পর্যাপ্ত প্রামাণিক ভিত্তি আছে। অভিযোগের মধ্যে আছে বেসামরিক জনগণকে অনাহারে রাখা, খাদ্য, জল, ওষুধ, জ্বালানি ও মানবিক সহায়তা বাধা সৃষ্টি করা, বেসামরিক জায়গায় বোমের আঘাত, সেখানে আক্রমণ করা, নিপীড়ন এবং আরও নানা রকমের অমানবিক কাজ। শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ তার চরিত্রও অনেকটা একই। তার বিরুদ্ধে উঠেছে গণহত্যা, মানবতা বিরোধী ও যুদ্ধ অপরাধের অভিযোগ। যুদ্ধ কোথায় এ প্রশ্ন করতে পারেন কেউ। কেন? জুলাই ষড়যন্ত্রের কুশীলভরা তো হাসিনা ও হটাও অভিযানকে যুদ্ধ হিসেবেই দেখেছে, আর তা দেখেছে বলেই তো যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য গঠিত যে ক্রাইম ট্রাইব্যুনাল, সেখানে শেখ হাসিনার বিচার করেছে এবং শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দিয়েছে শেখ হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রীকে। অপরাধ যে সাংঘাতিক সেটা শাস্তির ধরন দেখলে বোঝা যায়। আপনারা কজন জানেন জানি না, তবে ঘটনা হলো এই অপরাধগুলো নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে আইসিসিতে যে মামলা হয়েছে সেটাও কিন্তু এই 2024 সালেই, অর্থাৎ নেতানিয়াহু যে বছর মামলা হয় তার বিরুদ্ধে ওই একই বছরে। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ঘিরে আইসিসিতে অভিযোগপত্র বা আর্টিকেল 15 কমিউনিকেশন জমা পড়ার খবর আছে। কারা করেছিল এই মামলা? 2024 সালের অক্টোবরে যুক্তরাজ্য ভিত্তিক আইনজীবীরা
শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচার চেয়ে প্রসিকিউটরের কাছে অভিযোগ দায়ের করেন। নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার কিছুদিন পরে সেই মামলায় নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো। অথচ হাসিনার বেলায় আইসিসি কোনো উচ্চবাচ্য করছে না কেন? কেউ কেউ বলতে পারেন ভারত হাসিনাকে রক্ষা করছে, যেমনভাবে তার জীবন বাঁচিয়েছে তেমনভাবে তাকে মামলার হাত থেকে বাঁচাচ্ছে। একদম ভুল কথা স্যার। ভারত ওই আদালতের সদস্যই নয়, বাংলাদেশ সদস্য। 2010 সালে সই করে শেখ হাসিনা ওই আদালতের সদস্য হয়েছে। ভারত সদস্য হলো আইসিজে বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের, যারা এইসব ক্রিমিনাল অপরাধ ব্যক্তির বিরুদ্ধে এসবগুলো দেখে না। তাহলে কি কথা নিশ্চিত করে বলা যায়? বলা যায় একটাই কথা, যে শেখ হাসিনার বিরুদ্ধে নিয়ে আসা অভিযোগগুলো মন গড়া, তাদের কোনো প্রামাণিক ভিত্তি নেই। শেখ হাসিনার ষড়যন্ত্রের শিকার হয়েছেন, তাই তার বিরুদ্ধে এইসব মামলা করা হয়েছে, মিথ্যা মামলা। অনেকেই এখানে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসঙ্গ তোলেন, সেটি তোলা স্বাভাবিক, কিন্তু এখানে একটি বড় পার্থক্য আছে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি দেশীয় আদালত, আইসিসি একটি আন্তর্জাতিক স্থায়ী ফৌজদারি আদালত। দুই প্রতিষ্ঠানের এখতিয়ার, পদ্ধতি, প্রক্রিয়া, গ্রহণযোগ্যতার মানদণ্ড, প্রমাণের ব্যবহার সব এক নয়। কিন্তু তবে কিছু সত্যি তো থাকে দেশভেদে, অর্থাৎ সাদা যা তা এইখানেও যেমন সাদা, অন্য দেশেও তাই সাদা, তার রং পাল্টে যায় না। কাল ভেদে সেগুলো একই থাকে, কখনো পাল্টায় না। সমস্ত দেশের মানুষই মনে করে সূর্য পূর্ব দিকে তাকে দেখা যায় উঠতে, কিন্তু সূর্য কখনো অস্ত যায় না, সূর্য সবসময় থাকে, আমরা তাকে দেখতে পারি না। এগুলো একটা সত্য। এই সত্য সব দেশ ভেদ কাল ভেদ একই থাকে, পাল্টায় না। তাহলে কেন মামলা করা হয়েছে আইসিসির বিরুদ্ধে? মামলা শেখ হাসিনাকে তোলা, তাকে কোনো রকম পরোয়ানা তার বিরুদ্ধে জারি হয়নি। তার একটাই কারণ, ওই যে অভিযোগগুলো করা হয়েছে তার কোনো গ্রহণযোগ্যতা নেই, মিথ্যে, ওগুলো ম্যানুফ্যাকচার্ড। তাই শেখ হাসিনাকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের পরোয়ানার মুখোমুখি হতে হচ্ছে না এবং হবেও না, জেনে রেখে দিন। তাহলে একটাই কথা, যে বাংলাদেশের যে ক্রাইম ট্রাইব্যুনাল, তার বিচার অবৈধ, তার বিচার ষড়যন্ত্রমূলক। এবার আসি আইসিজে বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, সেই প্রসঙ্গের আলোচনায়। সামাজিক মাধ্যমে বিশেষ করে দু একজন আমার সধর্মী ইউটিউবার একটা কথা খুব বলছেন কয়েকদিন ধরে, সেটা হলো হাসিনার বিষয় নিয়ে নাকি আইসিজিতে মামলা করছে ভারত বাংলাদেশের বিরুদ্ধে। আর এই ব্যাপারে নাকি হাসিনার সঙ্গে দেখা করে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অভিষেক মনু সিংভি এরা নাকি বলেছেন হ্যাঁ এটা করা দরকার। কোত্থেকে যে গল্পের গরুর গাছে ওঠার এক চরম উদাহরণ এই গল্প। এসব আজগুবি কাহিনীর জন্ম কোথায়, কার উর্বর মস্তিষ্কে, কে জানে। এমন গল্প নিয়ে আলোচনা করতে ইচ্ছে হয় না। শুধু মোদ্দা কথাটি বলে রাখি, বাংলাদেশের বিরুদ্ধে ভারত হাসিনার ব্যাপারে কেন কোনো ব্যাপার নিয়েই কোনো আদালতেই যাবে না। যদি বাংলাদেশের বিরুদ্ধে ভারতের বড় কোনো অভিযোগ থাকে, ভারত সেটা নিজেই মিটিয়ে নেবে। সেই নিজেই মিটিয়ে নেওয়াটা কিভাবে, কোন পথে, সেটা ভারত দেখবে। ঠিক আছে? আর হাসিনার ব্যাপার নিয়ে তো কোনো আদালতে যাওয়ার প্রশ্নই ওঠে না। সে কে ওই হরিশ সালভে, তাকে তিনি যদি ভারতের, যদিও তিনি নন ভারতের সলিসিটর জেনারেল, তিনি নন, কিন্তু তার নাম অনেকেই বলছে সলিসিটর জেনারেল হিসেবে তার ছবি দিচ্ছে। এটা তাই নয়, তিনি স্বাধীন আইন ব্যবসায়ী,
ভারতের সলিসিটর জেনারেল তিনি নন। ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি কিন্তু এইসব বিষয়ের কোথাও নেই। সুতরাং একটাই কথা শেষে বলে যাই, সেটা হচ্ছে ভারত বাংলাদেশের বিরুদ্ধে কোনো মামলা করবার কথা চিন্তাই করছে না। যারা গল্পের গরুকে গাছে চড়িয়ে এইসব গল্প বাজারে ছাড়ছেন, তারা কোন উদ্দেশ্যে ছাড়ছেন সেটা তারাই জানেন। আপনারা হয়তো আঁচ করতে পারবেন, আমি কিছু বলবো না, এখানেই রাখছি। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই শিরিন শারমিন চৌধুরীর অন্তরাল, পর্দার আড়ালে কি দেশত্যাগের প্রস্তুতি। শিরিন শারমিন চৌধুরী আপনারা জানেন বাংলাদেশের সাবেক স্পিকার। তিনি রাজনীতিবিদ আসলে নন, তাকে সেই অর্থে রাজনীতিবিদ একদম মাঠের পোড় খেয়ে রাজনীতি করতে করতে সংসদে গিয়ে স্পিকার হয়েছেন এমনটা নয়। তিনি একটা রেডিমেড পরিবেশ পেয়েছেন, সেই পরিবেশে তার রাজনৈতিক ক্যারিয়ার গড়ে উঠেছে। তিনি সংরক্ষিত সংসদে সংসদ সদস্য হয়েছেন প্রথমে, তারপরে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী হয়েছেন, তারপরে স্পিকার হয়েছেন। স্পিকার হবার পরে তিনি সরাসরি নির্বাচনে গিয়ে নির্বাচন করেছেন এবং এই আওয়ামী লীগ সরকারের পতন হলো। পতন পরবর্তী সময়ে আপনারা জানেন তার অন্তর্ধান, তিনি দীর্ঘ প্রায় আত্মগোপনে ছিলেন। অতঃপর তিনি ডিবির হাতে গ্রেপ্তার হলেন, কারাগারে গেলেন, কয়েকদিন কারাগারে থাকলেন, তারপরে আবার জামিনও পেলেন। এই জামিন পাওয়ার পর থেকে এবং তার জামিনটা পাওয়া নিয়েও যেখানে আওয়ামী লীগের ভুরি ভুরি নেতারা, পোড় খাওয়া নেতারা, মাঠের রাজনীতি করা নেতারা এখনো বন্দী হয়ে আছেন 21 মাস যাবত, সেখানে শিরিন শারমিন চৌধুরীর 21 দিনও কারাগারে কাটাতে হয়নি। তিনি জামিন পেয়েছেন এবং জামিন পেয়ে এখনো কিন্তু অন্তরালে আছেন। তিনি কোথায় আছেন সংবাদ মাধ্যম বলুন বা রাজনৈতিক অঙ্গনের, তার দলের অঙ্গনের কেউ বলুন, কেউ জানে না। একান্ত তার আত্মীয় স্বজন ছাড়া তার অবস্থান কেউ বলতে পারে না। আর এরই মধ্যে কয়েকদিন ধরে কানা ঘোষা হচ্ছে যে তিনি দেশ ত্যাগ করছেন বা তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হচ্ছে। এগুলো আসলে সবই সমঝোতার অংশ। তার জামিন পরবর্তী তার অবস্থান এবং অবস্থান পরবর্তী সময়ে দেশ ত্যাগ করা। কেউ যদি প্রত্যাশা করেন যে শিরিন শারমিন চৌধুরী আপনার দলের জন্য, আওয়ামী লীগের জন্য ত্যাগ করবেন, মাঠে ঘাটে ঘুরবেন, রোদ বৃষ্টি ঝড় গায়ে লাগাবেন, এটা ভুল করবেন। তিনি সেইভাবে গড়ে ওঠেননি। তিনি অত্যন্ত মেধাবী একজন মানুষ, একাডেমিক ভাবে পড়াশোনায়, ক্যারিয়ারে মেধার জায়গা থেকে আওয়ামী লীগ প্রধান হয়তো ভেবেছিলেন যে তাকে আনলে কাজে লাগানো যাবে, সেই অর্থে তাকে আনা হয়েছে। এতটুকু রেডিমেড পরিবেশ থেকে তিনি গড়ে ওঠা, যার কারণে আজকে দেশে এই যে ক্রান্তিকাল, এই ক্রান্তিকালে তিনি দেশে থাকবেন, দাঁত কামড়ে পড়ে থাকবেন, দলের নেত্রী আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার নির্দেশে তিনি দেশে দায়িত্ব পালন করবেন, অসম্ভব। এগুলো আসলে হবার নয়। আমরা বলছি যে কয়েকদিন ধরে কানা ঘোষা শোনা যাচ্ছে যে তিনি সমঝোতার মাধ্যমে দেশ ত্যাগ করে যাচ্ছেন। আজকে একটি সংবাদ মাধ্যমেও এমন একটি সংবাদও বেরিয়েছে যে তিনি আসলেই দেশ ত্যাগ করছেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম ক্ষমতাধর এবং আলোচিত ব্যক্তিত্ব, দ্বাদশ জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে নিয়ে এখন দেশ জুড়ে বইছে রহস্যের হাওয়া। এক সময় দাপুটে স্পিকার, যিনি সংসদ পরিচালনা করেছেন টানা 3 মেয়াদে, তিনি এখন লোকচক্ষুর অন্তরালে। কিন্তু প্রশ্ন উঠছে, তিনি কি স্বচ্ছায় আড়ালে নাকি তাকে দেশ ত্যাগে বাধ্য করা হচ্ছে? জুলাই ষড়যন্ত্রের মাধ্যমে সরকার পতনের পর থেকেই পাল্টে যেতে থাকে দৃশ্যপট। যখন উত্তাল জনতা সংসদের দিকে এগিয়ে যায়, তখন লুটপাট হয় স্পিকারের সরকারি বাসভবন। এরপর থেকেই শুরু হয় শিরিন শারমিন চৌধুরীর নিখোঁজ সংবাদ। অজ্ঞাত অবস্থায় থেকেই তিনি পদত্যাগপত্র জমা দেন, কিন্তু বিতর্ক পিছু ছাড়েনি। অভিযোগ রয়েছে 2024 সালের 3 অক্টোবর তিনি এবং তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেন সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেন। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, নিয়ম অনুযায়ী পাসপোর্ট অফিসে যাওয়ার কথা থাকলেও তারা নাকি বাড়িতে বসেই আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশ দিয়েছেন। এই প্রক্রিয়ায় পাসপোর্ট অধিদপ্তরের এক শ্রেণীর
অসাধু কর্মকর্তার যোগ সাজশ ছিল বলে অভিযোগ উঠেছে। আইনের চোখ ফাঁকি দিয়ে এই পাসপোর্ট সংগ্রহের চেষ্টা কি তবে দেশ ছাড়ার প্রথম ধাপ ছিল? 6 এপ্রিলের সেই রাত, সময় তখন ভোর 4:30। রাজধানী ধানমন্ডির একটি বাসা থেকে ডিবি পুলিশ তাকে আটক করে। দেশের ইতিহাসে টানা 3 বারের এই স্পিকারকে এইভাবে আটক করার ঘটনা বিরল। জুলাই ষড়যন্ত্রের প্রেক্ষাপটে ঢাকা ও রংপুরের একাধিক হত্যা মামলায় তাকে আসামি করা হয়। আদালত 2 দিনের রিমান্ড আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে তার অবস্থান নিয়ে শুরু হয় নতুন জল্পনা। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, মাত্র 6 দিনের মাথায় 12 এপ্রিল সন্ধ্যায় তিনি জামিনে মুক্তি পান। এই দ্রুত মুক্তিই জন্ম দিয়েছে হাজারো প্রশ্নের। শুরুতেই আমি যেটি বলছিলাম, কারাগার থেকে মুক্তির পর শিরিন শারমিন চৌধুরী যেন কর্পূরের মতো উবে গেলেন। বর্তমানে তিনি কোথায়? ধানমন্ডির সেই বাসায় তিনি নেই, এমনকি তার দীর্ঘদিনের ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ। আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব কারো সাথে নেই যোগাযোগ। সামাজিকভাবে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন তিনি। তবে রাজনৈতিক মহলে এখন সবচেয়ে বড় গুঞ্জন একটি গভীর সমঝোতা বা নেগোসিয়েশন। শোনা যাচ্ছে সরকারের শীর্ষ মহলের সবুজ সংকেত পাওয়ার পরেই তিনি দ্রুত জামিন পেয়েছেন। সংশ্লিষ্টরা মনে করছেন এই জামিনের পেছনে একটি নির্দিষ্ট শর্ত কাজ করছে, আর সেই শর্তটি হলো মুচলেকা। শোনা যাচ্ছে আপাতত দেশের রাজনীতিতে না জড়ানোর শর্তে তাকে দেশ ছাড়ার অনুমতি দেওয়া হতে পারে। অর্থাৎ এক সময়ের প্রভাবশালী এই পথধারীকে কি তবে সুকৌশলে দেশ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে? মজার ব্যাপার হলো, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে ভিন্ন এক প্রচারণাও চলছে। জুলাই ষড়যন্ত্রের পর আওয়ামী লীগ যখন অনেকটা কোণঠাসা এবং নিষিদ্ধের পর্যায়ে, তখন দলের কাণ্ডারি হিসেবে শিরিন শারমিন চৌধুরীর নাম আসছে অনেকের মুখেই। এর মূল কারণ হিসেবে দেখানো হচ্ছে তার তুলনামূলক ইতিবাচক ভাবমূর্তি। অনেকের মতে তিনি সরাসরি বিতর্কিত কর্মকাণ্ডে ওভাবে জড়াননি, কিন্তু এই প্রচারণার মাঝেই তার রহস্যময় নীরবতা ও সম্ভাব্য দেশ ত্যাগের খবর রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে। গোয়েন্দা সূত্রগুলো বলছে তিনি বর্তমানে কড়া নজরদারিতে রয়েছেন। শিরিন শারমিন চৌধুরীর নিকট আত্মীয়দের দাবি অনুযায়ী তার বিদেশে পাড়ি জমানো এখন সময়ের ব্যাপার মাত্র। আইনগত বাধা আর পাসপোর্টের যে জটিলতা রয়েছে তা কাটলেই তিনি উড়াল দেবেন। প্রাথমিকভাবে তার গন্তব্য হিসেবে লন্ডন বা কানাডার কথা শোনা গেলেও শেষ মুহূর্তে ইউরোপের কোনো দেশেও হতে পারে তার স্থায়ী আবাস। সংশ্লিষ্টরা প্রশ্ন তুলছেন, তাকে কি তবে বাধ্য করা হচ্ছে দেশ ত্যাগ করে রাজনীতি থেকে চিরতরে নির্বাসনে যেতে? ডক্টর শিরিন শারমিন চৌধুরী, যিনি এক সময় সংসদের সর্বময় ক্ষমতার অধিকারী ছিলেন, আজ তিনি নিজ দেশে পরবাসী, লোকচক্ষুর আড়ালে এবং হয়তো দেশ ছাড়ার অপেক্ষায়। সময়ের চাকা ঘুরে যায় আর রাজনীতির পট পরিবর্তন অনেক বড় বড় মহিরুহকেও উপড়ে ফেলে। শিরিন শারমিন চৌধুরীর ভাগ্যে শেষ পর্যন্ত কি লেখা আছে তা জানতে আমাদের আরো অপেক্ষা করতে হবে। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।